বাইরের আবহাওয়াটা একদম পিকচার পারফেক্ট। শীতল হাওয়া আর ঝুম বৃষ্টির তালে খিচুড়ি ইলিশের সেই চিরাচরিত বাঙালির রোমান্টিকতা, কিন্তু জানালার ওপাশে প্রকৃতির এই স্নিগ্ধতা থাকলেও মিরপুরের হোম অফ ক্রিকেটে যেন বইছে দহন বেলা। সবকিছু ঠিকঠাক এগোচ্ছিল, কিন্তু হঠাৎ করেই যেন বিনা মেঘে বজ্রপাত। বিসিবির ভোল বদলে দিতে একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে তামিম ইকবাল যখন সবার মনিকোঠায়, ঠিক তখনই একদল লোক যেন আদা জল খেয়ে লেগেছে খান সাহেবের বোর্ডকে অবৈধ প্রমাণ করতে। তবে দমে যাওয়ার পাত্র তিনি নন, বরং বুক ফুলিয়ে সাফ জানিয়ে দিয়েছেন যে একটা সুষ্ঠু নির্বাচন দিতে তামিম অ্যান্ড কোং পুরোপুরি প্রস্তুত। এদিকে সাকিব আল হাসান ইস্যুটা যেন থামারই না। সাকিবের প্রত্যাবর্তন নিয়ে তামিম যেন উদার মনে অপেক্ষার ডালা সাজিয়ে রেখেছেন, কিন্তু আইনের মার প্যাঁচ আর লিগ্যাল কমপ্লিকেশনসগুলো যে সাকিবকে নিজের শক্তিতেই সামলাতে হবে। সব মিলিয়ে দেশের ক্রিকেটে এখন এক থ্রিলার মুভির মতো টানটান উত্তেজনা। একদিকে প্রকৃতির শীতল পরশ, অন্যদিকে বিসিবির তপ্ত উত্তাপ। এই সব নিয়েই দর্শক কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সিকান্দার আলী। যাচ্ছি তার কাছে। সিকান্দার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেমনটা আমরা আসলে দুইটা প্রতিবেদনে দেখছিলাম, আমি আমার ইন্ট্রোতেও বলছিলাম যে বিসিবিটা আসলে একটা স্থিতিশীল পরিস্থিতিতেই আমরা লাস্ট কিছুদিন দেখেছি হঠাৎ করে আবারও উত্তপ্ত, একেবারে গমগমে একটা হাওয়া। এই ঘটনাটা আসলে হঠাৎ করে কেন আসলো? হুট করেই একটা রিট করা তামিমের বোর্ডকে অবৈধ প্রমাণ করার জন্য কোথা থেকেই বা এই যে ইনসিডেন্ট, এটার আগমন? এটা স্বাভাবিকভাবে আমি সবাই বুঝতে পারছি যে যারা বিগত সময়ে ছিলেন এবং তারা চলে যেতে বাধ্য হয়েছেন, কারণ তাদের যে অনিয়ম ছিল সেটা প্রমাণিত, এবং সেই প্রমাণ হওয়ার পরে যেটা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ, কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি, অ্যাডহক কমিটি গঠন করেছে। সেটার বৈধতা চ্যালেঞ্জ করে যেহেতু রিট হয়েছে, এই রিটটা হচ্ছে যেহেতু আদালতের বিষয়, সেই জায়গায় হয়তো আমরা কোনো মন্তব্য করতে পারবো না, কিন্তু এদের পেছনে কারা রয়েছে সেই জিনিস তো আমরা নিশ্চয়ই বলতে পারি। সেই ক্ষেত্রে যে চক্রটা আপনার অনৈতিকভাবে জোর জবরদস্তি করে আপনার নির্বাচন প্রক্রিয়াকে তখন কলুষিত করেছিল এবং অনৈতিকভাবে আপনার একটা বোর্ডকে একদম স্পেসিফাই করে কি বলা যায় কিনা যে আপনি যদি চিন্তা করেন যে আগে যেটা আমার কাছে মনে হয়েছে, যারা ছিল আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার এবং তার পছন্দের যারা আমিনুল ইসলাম বুলবুল, তাদের সেই চক্রটাই তো আসলে এখনো পেছন থেকে আপনার কিছু একটা করার চেষ্টা করছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, ওনারা যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখন যেমন ওনারা কোনো কিছু তোয়াক্কা করেননি এবং সবকিছুকে তারা মানে সমস্ত নিয়মকে অনিয়মে রূপান্তরিত করে তারা নির্বাচনটাকে বৈধ করার চেষ্টা করেছে এবং নির্বাচন দিয়ে একটা বোর্ড কমিটি গঠন করেছে। কিন্তু সেই জায়গায় এখন যেটা হয়েছে, একটা তদন্তের প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের সেইটাকে অনিয়ম খুঁজে পাওয়ার ফলে এই কমিটি ভেঙে দেওয়া হয়েছে। এইসব এই যে রিট করা, এতে খুব একটা ম্যাটার করে বলে আমার মনে হয় না। টিকবে কিনা এটা একটু জানতে চাই। আমার কাছে মনে হয় না কোনো রকম ম্যাটার করবে, কারণ হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের একটা মেরিট থাকে এবং সেই মেরিটের জায়গা আপনি ওভারলুক করে ফেলেছেন। যদি এটা অনৈতিক হতো এবং এটা যদি খারাপ কিছু বলার মতো হতো, তাহলে আইসিসি যেটা করে সেটা হলো আইসিসি নিষিদ্ধ করে দেয় তার। আমরা দেখেছি শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে সরকারি হস্তক্ষেপের মতো জিনিসগুলোকে। কিন্তু বাংলাদেশে যেটা হয়েছে, সরকারি হস্তক্ষেপ আপনি কোনোভাবেই বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? বিকজ অফ একটা ইনভেস্টিগেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়েছে এবং যে নির্বাচনটা হয়েছিল সেখানে অন্তত লক্ষ লক্ষ আপনার এভিডেন্স রয়েছে যে তখন কত ধরনের অনিয়ম হয়েছে এবং প্রত্যেকটা পদক্ষেপ যেখানে অনিয়ম হয়েছে, আমরা বলি রাতের ভোট, আমরা যেটা বলে থাকি রাতের ভোট, একদম ওই ইলেকশনটার নামটাই আসলে দেয়া হয়েছিল রাতের ভোট। আপনি একটা হোটেলে বসে, একটা রুমে বসে যে পিএস সাহেব, উপদেষ্টা পিএস সাহেব যে নির্দেশনা তিনি ফোন করে করে বিভিন্ন কাউন্সিলরকে হুমকি পর্যন্ত দিয়েছিলেন এবং যেটা চেয়েছেন তারা সেটাই করতে হয়েছে। তো এরকম যখন হয়, শুধু তাই নয়, অন্য যারা নির্বাচন করতে চেয়েছেন তাদেরকে পর্যন্ত শাসানো হয়েছে। এই যে বিষয়গুলো ছিল, এইগুলির কারণেই কিন্তু আজকে এই অশনি সংকেত। এবং তামিম ইকবাল নিজেও তো তখন একজন ভিকটিম ছিলেন, তখন নিজেও এটার এগেইনস্টে গিয়ে তিনি বেশ কিছু অ্যাটেম্পট করেছিলেন। তাদের বেশ কিছু, যাদেরকে আমরা আসলে দেখেছি যে একটা প্রটেস্টই করেছেন, যদি আমি বলতে যাই এক কথায়, তারা বেশ কয়েকজন, রফিকুল ইসলাম বাবু থেকে শুরু করে তামিম ইকবাল, যারা আসলে ঢাকার ক্লাব ক্রিকেটে অনেক বেশি সোচ্চার, তারা বেশ কয়েকজন মিলে আসলে এই প্রটেস্টটা করেছিলেন। কিন্তু
খুব একটা কাজে তো সেটা দেয়নি। কাজে দেবে কোথা থেকে? যে পাওয়ারে থাকে তার যদি যে পাওয়ার থাকে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে সেটাকে যদি আপনার দমানোর সক্ষমতা থাকে তাহলে বাংলাদেশে তো ওই কালচারটা বিদ্যমান, এবং সেটা কিন্তু আমরা ওই সময়ে অন্তর্বর্তী সরকারের সময়ে কিন্তু আমরা দেখেছি এটা, এবং সেই কারণেই কিন্তু আজকে এই যে কমিটি নিয়ে তদন্ত করতে হয়েছে। আপনার নির্বাচিত কমিটি বলা হয়, কিন্তু সেই নির্বাচন যদি কলুষিত হয় তাহলে সেই নির্বাচন টেকে না। এখন তো শেখ হাসিনা সে বলতে পারে যে আমি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী ছিলাম, তাহলে আমাকে ফিরিয়ে দেওয়া হোক, দ্যাটস ডাজেন্ট ম্যাটার। আপনি যখন অনিয়ম করে, আপনি যখন রাতের আধারে কিংবা আপনি এক পার্টির ভিত্তিতে সব কিছু করবে তখন কিছু হবে না। আপনি বিএনপিকে তাড়িয়ে দিয়ে ওই সময় যে ডিসিরা কাউন্সিলর, ডিসিরা তো সরকারের লোকই ছিল, কিন্তু তারা যে কাউন্সিলর দিয়েছিলেন সেই কাউন্সিলরদেরকে বাতিল করে আপনি যখন ডিভিশন এবং জেলা থেকে কাউন্সিলর নতুন করে অ্যাডহক কমিটি থেকে নিলেন, এবং তারা কারা ছিলেন যে আপনার অ্যাডহক কমিটিতে কাউন্সিলর যারা ছিলেন, অ্যাডহক কমিটির যারা সদস্য ছিলেন তারা কারা ছিলেন, আপনি যদি একবার বিশ্লেষণ করে দেখেন, এবং শিক্ষিত লোকও নয়, আপনি ইন্টারমিডিয়েট পাস লোকও না যে এমন কাউন্সিলর ছিলেন। তো সেই রকম লোক যদি কাউন্সিলর থাকে, সেই রকম ক্ষমতার জোর দিয়ে তাদেরকে যদি আপনি এখানে মসনদে বসানোর চেষ্টা করেন এবং মনে করেন যে এখান থেকে সুযোগ, সব জায়গা থেকে সুযোগ ফায়দা লুটে নেবেন আপনি, তাহলে তো সেই দেশে কোনো কিছু থাকে না। ওইটাই হয়েছে ওই সময়, এবং যে কারণে যেটা হয়েছে একদম যৌক্তিক হয়েছে। এবং কেউ যদি বলে যে না এটা সরকারি হস্তক্ষেপ অমুক তমুক, এসব বলতেই পারে, যে কেউ তার জায়গা থেকে অবস্থান নিতে পারে। রাষ্ট্র আছে যে প্রক্রিয়ার মাধ্যমে, একজন রিট করেছে 4 জন আইনজীবী, ঠিক আছে, তাদের মাধ্যমে এখন আদালত যে প্রক্রিয়ায় যায় সেই প্রক্রিয়াতেই যাবে। সরকার, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সব প্রক্রিয়াতেই যাবে, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থেকে এই দায় হলো সরকারের, বিকজ অফ সরকারি এনএসসি এই প্রক্রিয়াটা করেছে মাদার বোর্ড। এবং একটা কথা মনে রাখতে হবে, সবাইকে জানা উচিত যে যে মনোনয়ন করতে পারে বা মাদার বোর্ডই যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। এখন বাংলাদেশ সরকার ধরেন আপনার যদি কোনো অনিয়ম হয় নির্বাচনে, চাইলে নির্বাচন কমিশন অথবা আপনার রাষ্ট্রপ্রধান যিনি থাকেন তিনি কোনো না কোনো পদক্ষেপ নিতে পারেন, আদালতও অনেক পদক্ষেপ নিতে পারে। কিন্তু এই জায়গায় যেটা হয়েছে সেই ডকুমেন্টস আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সব কিছু। সো এটা প্রেজেন্ট করলে আমার ধারণা, আমার বিশ্বাস সব কিছু ঠিক হয়ে যাবে এবং সব কিছু। এই রিটের পরে আসলে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে আসলে অ্যাজ আ ক্রিকেট ফ্যান আমার মাথায়ও এসেছে যে গেল সরকার যেভাবে আসলে নিজেদের নির্বাচনটাকে বৈধ দেখাতে চেয়েছেন, এইবার যারা দায়িত্বে আছেন তারাও আসলে এই অ্যাডহক কমিটিটাকে বৈধ দেখাতে চেয়েছেন, যেটার এগেনস্টে একটা রিট হয়েছে, এবং এই রিটে তারা বলতে চেয়েছে যে তাদের যে ধারা মোতাবেক তারা দেখাতে চেয়েছে এই ইলেকশনে গেল বোর্ডটাকে আসলে ভেঙে দেওয়ার মতো কোনো অধিকার বা হ্যাঁ সেই জায়গাটা ছিল না। সো এইটাকে আসলে কতটুকু স্বচ্ছ বলা যায়, এই যে অ্যাডহক কমিটি দেওয়ার ব্যাপারটা, তদন্ত কমিটি গঠন করার পরে তদন্ত রিপোর্ট, তারপরে অ্যাডহক কমিটি দেওয়া, এইটা আসলে কতটুকু স্বচ্ছ আপনি বলবেন? তদন্ত যেটা হয়েছে সেটা যথেষ্ট স্বচ্ছতার সঙ্গেই করা হয়েছে, এবং সেখানে কিন্তু আপনার ম্যাক্সিমামটাই নিরপেক্ষ জায়গা থেকে করার চেষ্টা করা হয়েছে। এখন আপনি বলতে পারেন যে এভিডেন্স থাকার পরে যদি আপনি গায়ের জোরে বলেন যে না এটা আমি মানি না, এটা অবৈধ, তাহলে সেটা আপনার দায়। আপনি অনেক কিছুই বলতে পারেন, আমি চাইলে তো কত কথাই বলতে পারেন। শুধু তাই না, আদালতে যাওয়ার অধিকার তো যে কেউ রয়েছে। মামার বাড়ি মানে থানার পাশে এলাম, মামার বিরুদ্ধে একটা মামলা করে যাই, তো সেই রকম অবস্থা হলো বাংলাদেশের প্রেক্ষাপটে। আমাদের দেশে এখন অনেকেই তৈরি হয়েছে যে একটা মামলা করে নিজেকে নাম ফোটানোর চেষ্টা করে, ও করতেই পারে। আলোচনায় আসার একটা স্ট্যান্ড কিনা এটা অবশ্যই আমার কাছে মনে হয় যে এইগুলি যেহেতু একটা প্রক্রিয়ার পেছন দিয়ে গিয়েছে, তারা হেরে যাবে, আলোচনায় থাকবে। এটা নিয়ে বিতর্ক তৈরি করা আমাদের একটা সংস্কৃতি তৈরি হয়েছে, সেই বিতর্কর ফলে কিন্তু আজকের এই অবস্থা। আমরা যেটা দেখছি এতদিন, কদিন 21-22 দিন হয়ে গেছে, 3 সপ্তাহ হয়ে গেছে, 3 সপ্তাহ পরে এসে আপনি যখন করলেন রিটটা, তার মানে বুঝতে হবে যে এই মাঝখানে অনেক কিছু ঘটেছে, অনেক কিছু একে একে দুই মেলানো হয়েছে, দুই মেলানো হয়েছে। এবং আপনারা হয়তো খেয়াল করছেন যে আপনাদের লোক হয়তো এদিকে আসছে, আপনারা এখানে কিছু করতে পারবেন, কোনো প্রভাব খাটাতে পারবেন, বাট থিংস আর নট লাইক দ্যাট। এবং এই ঘটনাটার পরে আসলে তারা যেটা আসলে চেষ্টা করছে স্পষ্ট চোখেই যদি দেখা যায়, সেটা হচ্ছে তামিম ইকবাল যেহেতু পরবর্তী ইলেকশনটা করবেন, এবং প্রথম দিনই তিনি আসলে সেই ঘোষণাটা দিয়েছেন যে তিনি ইলেকশন করেই আবার এই দায়িত্বটাতে আসতে চান। সো সেখানে একটু তামিম ইকবালের ইমেজ সংকটটাও হচ্ছে কিনা? আমার কাছে মনে হয় না ইমেজ সংকটের এখানে ব্যাপার রয়েছে। কারণ হচ্ছে যে আপনি যদি নির্বাচিত কমিটি থেকে আপনার নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, অ্যাডহক কমিটিতে আপনার গঠনতন্ত্র মোতাবেক কোনো নিষেধ নেই এবং সে নির্বাচন করতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনটা কিন্তু একটু ডিফারেন্ট। অনেকেই মনে করে যে ম্যাচ আপ এখানে একটু ডিফিকাল্ট, এখানে পাওয়ার খাটানোর জায়গা কিন্তু নেই, আছে যদি সরকার সরাসরি খাটায়। এই ধরনের জাতীয় ক্রীড়া পরিষদ যদি যাদেরকে কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেবে ওখানে, যে ডিভিশন জেলা পর্যায় থেকে, তারাই কিন্তু কাউন্সিলর
কাউন্সিলর হবে। এখন কাউন্সিলরদের কাদেরকে মনোনয়ন দেবে, সেটা কি রাজনৈতিকভাবে কোনো সদস্যকে মনোনয়ন দেবে, না অ্যাডহক কমিটির, না আপনার কোনো সাবেক খেলোয়াড়, সাবেক সংগঠক, তাদেরকে মনোনয়ন দেবে? দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট সিগনিফিকেন্ট। এবং আগে যেটা হয়েছে অ্যাডহক কমিটি থেকে আপনার সরাসরি মনোনয়ন দিয়েছেন, যেটা আমিনুল ইসলাম বুলবুল সাহেব চিঠি দিয়ে অনুমোদন করিয়ে এবং যা মানে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ডিসিদের বাধ্য করা হয়েছে প্রজ্ঞাপন জারি করে। ওই সময় আমরা কিন্তু প্রজ্ঞাপনগুলি কিন্তু আমাদের কাছে রয়েছে। তো সেই জায়গা থেকে আপনি যদি চিন্তা করেন, তাহলে এখানে তামিম ইকবালের কিন্তু আসলেই এখানে ইনফ্লুয়েন্স করার মতো কোনো জায়গা নেই। কেন নেই? তিনি কাউন্সিলর তৈরি করতে পারছেন না। কাউন্সিলর দেবে হলো ডিভিশন আর ডিস্ট্রিক্টে এনএসসি। তো সেই জায়গায় ডিসিরা ওই জায়গায় যদি সরকার প্রভাব খাটাতে যায়, সরকার প্রভাব খাটাতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যদি মনে করেন আপনি ক্লাবে তো একেবারে আপনি পারবেন না। ক্লাব হলো আপনার এখানে প্রত্যেকটা ক্লাবের ভোটার আলাদা, তাদের প্যাক্ট রয়েছে, তাদের জোট রয়েছে। সেই জোট থেকে তারা নির্বাচন করবে এবং তারা নির্বাচিত হয়ে আমরা প্রত্যাশা করব যে হ্যাঁ একটা মাত্র রয়েছে বিভাগ, সেটা হলো যে আপনার শিক্ষা প্রতিষ্ঠান এবং যে সার্ভিসেস অফিসগুলো রয়েছে ওখান থেকে একজন পরিচালক হয়। বাকি 23টা পরিচালক নির্বাচিত হয়, তার মধ্যে 2টা হলো আবার সরাসরি এনএসসি থেকে রিকগনাইজড। হ্যাঁ, রিকগনাইজড এই 2টা। আর আপনার যদি তৃতীয় ক্যাটাগরি যেটা আমরা বললাম, আপনার শিক্ষা প্রতিষ্ঠান বা আদার্স যেসব রয়েছে সার্ভিসেস দল, ওই জায়গায় আপনি প্রভাব খাটাতে পারবেন। বাকিগুলো তো এত সহজ না। ওখানে আপনি খাটাতে পেরেছেন আগে বিকজ অফ এদেরকে তাড়িয়ে দিয়েছেন। বিএনপির লোক ছিল বলে, এরা বিএনপি সমর্থন ছিল বলে তাড়িয়ে দিয়েছেন। এই যে আজকে যে ক্রীড়া প্রতিমন্ত্রী, তিনি তো সবচেয়ে বেশি সমালোচনা করেছেন, তখন আপনার তার বিরুদ্ধে তাকে অপমান অপদস্থ করার চেষ্টা করেছেন। এবং তিনি যখনই বলছেন নির্বাচনটা ফেয়ার হোক, একটা পক্ষ হয়ে গেছে ওই জায়গায়। ছোট্ট করে একটু জানতে চাইবো, একদম ছোট্ট করে, তামিম ইকবাল ইলেকশন করবেন এবং সেটা তিনি কালকেও প্রেস কনফারেন্সে বলেছেন। এবং এই প্রেস কনফারেন্সের যে তার ভাষ্য মতে ইলেকশন করার আগে আসলে তিনি বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েই ইলেকশনটাতে যেতে চান। কি কি উদ্যোগ আসলে তামিম ইকবাল নিতে পারেন, একদম বুলেট পয়েন্টে যদি আমরা বলতে চাই? একদম সহজ হলো আপনার নিরপেক্ষ একটা জোন থেকে ইলেকশনটা করা। সেটা করবে কি? জাতীয় ক্রীড়া পরিষদ। তামিম ইকবালরা শুধুমাত্র নির্বাচনে পার্টিসিপেশন করবেন। পার্টিসিপেট করে তারা যদি তার ভোটারকে তিনি ম্যানেজ করতে পারেন, তাহলে তিনি নির্বাচিত হবেন পরিচালক হিসেবে। তার পরবর্তীতে তিনি প্রেসিডেন্ট হবেন কি হবেন না, যদি অন্য কম্পিটিটর বেশি থাকে, বা আমাদের দেশের মতো জায়গা বা ভারতেও বলেন, আপনার সরকারি আশীর্বাদ ছাড়া কোথাও কিছু করতে পারেন। শুধু বাংলাদেশ, ভারত, পাকিস্তান না, সারা পৃথিবীতেই কিন্তু নিয়মটা অনেকটা তাই। আমরা এখানে দূরে থাকি বলে আমাদের মনে হয় যে শুধু বাংলাদেশেই হয়। সব পৃথিবীতেই সরকারের সমর্থন ছাড়া কেউ টিকতে পারে না বা হয় না। তো এই জায়গায়ও একই বিষয় হবে। আর যে জিনিসটা বললেন আপনি, এখানে কাউন্সিলর, আমরা দেখার বিষয় হচ্ছে কাউন্সিলর কি শুধুমাত্র অ্যাডহক কমিটি যেটা বানানো হচ্ছে ডিস্ট্রিক্ট এবং ডিভিশনে, সেইখান থেকে কাউন্সিলর হবে না, আপনার সংগঠক কিংবা খেলোয়াড়, সাবেক খেলোয়াড়, যেটা বিসিবির গঠনতন্ত্র মোতাবেক আপনার সুপারিশ করা হয় বা ফলো করা হয়, সেটাকে অনুসরণ করা হবে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।